নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডব্লিউবিসিএস 2022কে উদ্দেশ্য করে যে ফুল কোর্সের সিরিজ শুরু করেছিলাম, আজ তার ডে 2 এবং এই ডে 2তে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আলোচনা করব। কারণ আজ শুক্রবার আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডে। আপনারা যারা রুটিনটা জানেন না তারা আমার কমিউনিটি ট্যাব থেকে ওই রুটিনটা দেখে নেবেন, আর আমি অবশ্যই আরেকবার পোস্ট করে দেবো। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা বায়োলজি থেকে শুরু করছি। তো অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস প্রিলিমিনারির কিন্তু কোনো রকম সিলেবাস নেই, কিন্তু মেন্সের একটা স্পেসিফিক সিলেবাস রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে আমরা প্রথমে ওই সিলেবাস ওয়াইজ কমপ্লিট করব, তারপর যে এক্সট্রা টপিকগুলো বেঁচে থাকবে সেই টপিকগুলোর মধ্যে থেকে যেখান থেকে কোশ্চেন আসে সেই টপিকগুলো কিন্তু কভার করব। তো যার মধ্যে আজকে আমাদের প্রথমে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন এবং ইম্পর্টেন্ট পিডিএফ আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে জেনারেল সায়েন্সের অন্যান্য ভিডিওগুলোও কিন্তু পেয়ে যাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কার্বোহাইড্রেট থেকে শুরু করব। প্রথমে আমাদের জানতে হবে কার্বোহাইড্রেট কি। অ্যাকচুয়ালি যে সিলেবাস রয়েছে ডব্লিউবিসিএস মেন্সের, এখানে কিন্তু কার্বোহাইড্রেটের যে সিলেবাস সেখানে বলা রয়েছে শুধুমাত্র কার্বোহাইড্রেটস, মোনোস্যাকারাইডস, পলিস্যাকারাইডস। এছাড়াও কার্বোহাইড্রেটের মধ্যে অলিগোস্যাকারাইড রয়েছে। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাস দেওয়া নেই। তবুও আমরা অলিগোস্যাকারাইডের স্ট্রাকচার এবং অলিগোস্যাকারাইড কাকে বলে সেগুলো একবার করে দেখে নেব, যাতে কোশ্চেন না বেরিয়ে যায়। তো পুষ্টি বা নিউট্রিশনের মধ্যে আমাদের অনেকগুলো উপাদান রয়েছে এবং সেই উপাদানগুলি কী কী? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল, র্যাফেজ, বিভিন্ন রকম খনিজ পদার্থ। তো এই যে উপাদান, এই উপাদানগুলির মধ্যে কার্বোহাইড্রেট কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো এই যে কার্বোহাইড্রেট, এটাকে সাধারণত আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি তার যে হাইড্রোলাইসিস এর বিভাজন অনুযায়ী। তো এই তিনটি ভাগ কী কী? একটা হচ্ছে মোনোস্যাকারাইডস, একটি হচ্ছে অলিগোস্যাকারাইডস, আরেকটি হলো পলিস্যাকারাইডস। অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটের যে কতগুলি ভাগ নিয়ে বা কতগুলি অংশ নিয়ে এই কার্বোহাইড্রেট গঠিত হয়েছে বা কত লম্বা তার স্ট্রাকচার, অর্থাৎ তার গঠন অনুযায়ী যে কার্বোহাইড্রেট, সেই অনুযায়ী ভাগ করলে মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড আমরা এই তিন ভাগে ভাগ করতে পারি। তো এই যে কার্বোহাইড্রেট, মোনোস্যাকারাইডের এক্সাম্পল দেখতে পাচ্ছেন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তো আমরা এটাকে মোনোস্যাকারাইড কখন বলবো? তো এই যে মোনোস্যাকারাইড, এটা কার্বোহাইড্রেটের মধ্যে সবচেয়ে লুসিড ফর্ম, বা লুসিড কথার অর্থ সিম্পল ফর্ম। কার্বোহাইড্রেটের মধ্যে যে সবচেয়ে সরল ফর্ম সেটাই হচ্ছে কিন্তু এই যে মোনোস্যাকারাইড। আর এটাকে কিন্তু হাইড্রোলাইজ করা যায় না, এটা এতই সরল ফর্ম যেটাকে হাইড্রোলাইজ করা যায় না। তো এর এক্সাম্পল যদি আমরা দিই তাহলে হবে, দেখতেই পাচ্ছেন ফ্রুক্টোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, পেন্টোজ, হেক্সোজ, এগুলো কিন্তু এর এক্সাম্পল হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে মোনোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড আমাদের যে সিলেবাস সেখানে নেই, তবু আমি বলে দিচ্ছি। যদি 2 থেকে 10টি এই যে মোনোস্যাকারাইড নিয়ে গঠিত হয় তখন এটি হয়ে যাবে অলিগোস্যাকারাইড। 2 থেকে 10টি মোনোস্যাকারাইড নিয়ে যদি গঠিত হয় কোনো একটি স্ট্রাকচার, তাহলে কিন্তু কার্বোহাইড্রেটের সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হবে সুক্রোজ, কিন্তু দুটো মলিকিউল দেয় এবং মলিকিউলগুলো কী কী? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। হাইড্রোলাইসিসের মাধ্যমে যদি আমরা অলিগোস্যাকারাইডের হাইড্রোলাইসিস করি, তাহলে সুক্রোজের ক্ষেত্রে আমরা যদি হাইড্রোলাইসিস করি, কেননা সুক্রোজ একটি অলিগোস্যাকারাইড, তো সুক্রোজকে যদি আমরা একটি হাইড্রোলাইসিস করি তাহলে কিন্তু আমরা দুটো মলিকিউল পাবো। কিসের? একটি হবে ফ্রুক্টোজ আর একটি হবে এই যে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটো মিলে কিন্তু আমাদের অলিগোস্যাকারাইড গঠন করছে সুক্রোজ। তাহলে সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো, খুব ইজি। 2 থেকে 10টি মোনোস্যাকারাইড নিয়ে অলিগোস্যাকারাইড। এবার আমরা জানবো পলিস্যাকারাইড কি। তো 10-এর বেশি বা তার অধিক মোনোস্যাকারাইড নিয়ে যে স্ট্রাকচারটা গঠন হয় এই যে কার্বোহাইড্রেটের সরি। তো 10-এর অধিক যদি আমরা মোনোস্যাকারাইড নিয়ে যে কার্বোহাইড্রেটের স্ট্রাকচার গঠন করতে পারবো তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। তো এর সরল একটি এক্সাম্পল হবে স্টার্চ, খুব ইজি এক্সাম্পল। স্টার্চ একটি কিন্তু পলিস্যাকারাইড। আর এই স্টার্চের মধ্যে কিন্তু অনেকগুলি মোনোস্যাকারাইড নিয়ে গঠিত। যেমন ধরুন গ্লুকোজ মলিকিউল নিয়ে, এক গাদা গ্লুকোজ মলিকিউল নিয়ে, 10-এর অধিক গ্লুকোজ মলিকিউল নিয়ে স্টার্চ গঠিত হয়। এটা কিন্তু একটা পলিস্যাকারাইড, আর এখানে কিন্তু গ্লুকোজ একটি মোনোস্যাকারাইড। তো এই হচ্ছে মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। আমি ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি। ধরুন ছোট্ট ছোট্ট বিভিন্ন রকম মলিকিউল
সেগুলো হচ্ছে মোনোস্যাকারাইড। আমরা এভাবে বুঝতে পারি যে ছোটো ছোটো মলিকুলগুলো এবং যাদেরকে আর হাইড্রোলাইসিস করা যায় না, যাদেরকে আর ভাঙা যায় না, এবং এটাই সবচেয়ে লুসিড বা সরল ফর্ম, সেটা হচ্ছে মোনোস্যাকারাইড। এবার 2 থেকে 10টা মোনোস্যাকারাইডকে আমরা যদি যুক্ত করি তাহলে আমাদের তৈরি হচ্ছে অলিগোস্যাকারাইড। এক্সাম্পল হিসেবে আমরা দেখলাম গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একত্রে মিলে আমরা পাচ্ছি সুক্রোজ অথবা অলিগোস্যাকারাইড নামের যে সুক্রোজ আছে, এই সুক্রোজকে আমরা যদি হাইড্রোলাইসিস করি তাহলে কিন্তু আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাচ্ছি। এরপর আমরা পলিস্যাকারাইড, আমরা একাধিক 10-এর অধিক যদি মোনোস্যাকারাইড যোগ করি তাহলে কিন্তু আমরা পাবো পলিস্যাকারাইড। এক্সাম্পল হিসেবে স্টার্চ, এটা একটি পলিস্যাকারাইড। তো স্টার্চের হাইড্রোলাইসিস করলে আমরা কিন্তু এক গাদা গ্লুকোজ মলিকিউল পাবো। তো এই হচ্ছে আমাদের প্রথমে কার্বোহাইড্রেটের যে ভাগগুলো। এই 3টের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের সিলেবাস আমরা কমপ্লিট করে ফেলেছি, কিন্তু শুধুমাত্র এই তথ্যগুলো দিয়ে কিন্তু আমরা পরীক্ষায় নাম্বার পাবো না। চলুন আরও দেখা যাক তথ্য। তো আমরা আরও কিছু কমন কার্বোহাইড্রেট এগুলো জেনে নেবো। কমন কার্বোহাইড্রেট অর্থাৎ সাধারণ দৈনন্দিন জীবনে যে কার্বোহাইড্রেটগুলো আমাদের কাজে লাগে সেগুলোর নাম আমরা জেনে নেবো, যার মধ্যে প্রথম হচ্ছে গ্লুকোজ। আপনারা গ্লুকোজ খেয়ে থাকেন যে হসপিটালে গেলে বা গরমকালে গ্লুকোজ দেওয়া হয়, প্যাকেট দেওয়া হয়, তো এই টাইপের গ্লুকোজ। তো এটা কিন্তু ডেক্সট্রোজ নামেও পরিচিত। গ্লুকোজের আরেক নাম কিন্তু ডেক্সট্রোজ, আর এটা কিন্তু আমাদের বডিতে প্রেজেন্ট থাকে। আর সুইট ফ্রুট অর্থাৎ মিষ্টি যে ফলগুলো আছে সেখানেও কিন্তু এই গ্লুকোজের পরিমাণ যথেষ্ট পরিমাণে আছে। এছাড়াও যে হানি বা মধু, এখানেও এই যে গ্লুকোজের পরিমাণ আছে। নেক্সট রয়েছে ফ্রুক্টোজ। আচ্ছা, গ্লুকোজের সংকেত বলে দিই, C6H12O6। গ্লুকোজের সংকেত C6H12O6। নেক্সট রয়েছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজকে কিন্তু ফ্রুট সুগার বলা হয়। ফ্রুক্টোজকে কি বলা হয়? ফ্রুট সুগার। আর এর সংকেতও কিন্তু C6H12O6। আর এটা সাধারণত হানিতে প্রেজেন্ট থাকে, বিভিন্ন রকম মিষ্টি ফলে প্রেজেন্ট থাকে। যে সিরাপ, কাশির যে সিরাপগুলো হয়, এই সিরাপে কিন্তু এই যে ফ্রুক্টোজ প্রেজেন্ট থাকে। আর ন্যাচারাল ফ্রুক্টোজকে বলা হয় লেবুলোজ। লেবুলোজ কাকে বলা হয়? ন্যাচারাল ফ্রুক্টোজকে। আর এটা সাধারণত মেডিকেনাল সিরাপ, টফি এখানে কিন্তু ইউজ করা হয়। মেডিকেনাল সিরাপে সাধারণত ওই যে বললাম কাশির ওষুধ, আমাদের যখন জ্বর হয় যে ওষুধগুলো দেওয়া হয়, যে মিষ্টি যে ওষুধগুলো দেওয়া হয় অর্থাৎ কাশির যে সিরাপগুলো, এগুলোই কিন্তু ফ্রুক্টোজ থাকে। এবং মনে রাখবেন যে টফিগুলো আমরা খাই, টফি অর্থাৎ লজেন্সগুলো যেগুলো আমরা খাই, এখানেও কিন্তু ফ্রুক্টোজের পরিমাণ অনেকটাই থাকে। নেক্সট রয়েছে সুক্রোজ। সুক্রোজের সংকেত কি? সুক্রোজের সংকেত হচ্ছে C12H22O11। ফ্রুক্টোজে ডবল করে দিন, ডবল করে একটি অক্সিজেন বাদ দিয়ে দিন, তাহলেই কিন্তু হয়ে যাবে সুক্রোজ। তো সুক্রোজ সাধারণত সুগার কেন অর্থাৎ আখ, এই আখে কিন্তু সাধারণত সুক্রোজ থাকে। আর এই জন্য একে বলা হয় কেন সুগার। মনে রাখবেন সুক্রোজের আরেক নাম কেন সুগার, তার কারণ এটি আখে থাকে। আর হাইড্রোলাইসিস এটা কিন্তু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দেয়, একটু আগে আমরা অলিগোস্যাকারাইডের এক্সাম্পলে দেখলাম। আর এটা কিন্তু ইকুয়াল অ্যামাউন্টে তৈরি করে এই যে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ। সুক্রোজের যে হাইড্রোলাইসিস যদি করা হয় তাহলে কিন্তু আমরা সমান পরিমাণে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ পাবো, মনে রাখবেন। নেক্সট আছে মল্টোজ। তো মল্টোজের যে সংকেত সেটাও কিন্তু সুক্রোজের সংকেতের সাথে সমান, অর্থাৎ মল্টোজের সংকেত হচ্ছে C12H22O11। আর এটা তৈরি হচ্ছে দুটো গ্লুকোজের ইউনিট দিয়ে। সুক্রোজ তৈরি হয়েছে একটি গ্লুকোজ একটি ফ্রুক্টোজ দিয়ে, কিন্তু মল্টোজ তৈরি হচ্ছে দুটি গ্লুকোজের ইউনিট দিয়ে। তো এটাকে কিন্তু বলা হয় মল্ট সুগার, এবং এটা সাধারণত অ্যালকোহল প্রোডাকশানে ইউজ করা হয়। অ্যালকোহল, যে আপনি কোল্ড ড্রিঙ্কস খান, এই যে কোল্ড ড্রিঙ্কসে যে অ্যালকোহল থাকে এইটা প্রোডাকশানে ইউজ করা হয়। যে মদ যেটাকে বলা হয়, এটা তৈরি করতেও কিন্তু এই যে মল্টোজ ইউজ করা হয়। নেক্সট রয়েছে ল্যাকটোজ। ল্যাকটোজ এর সংকেত কিন্তু C12H22O11। আর এটা সাধারণত মিল্ক পাওয়া যায়। ম্যামেলসের আন্ডারে যেগুলো পড়ে, মানুষ, গরু, এদের যে মিল্ক, এখানে কিন্তু 4 to 6% পাওয়া যায় সাধারণত এই যে ল্যাকটোজ। সাধারণত গরুর দুধে 4 থেকে 6% পাওয়া যায়, এবং মানুষের দুধে সেটা 5 থেকে 8% পাওয়া যায়। আর এটাকে সাধারণত বলা হয় মিল্ক সুগার। মিল্কে পাওয়া যায়, ল্যাকটোজ সাধারণত মিল্কে থাকে বা দুধে থাকে, তো সেই জন্য এটাকে কিন্তু বলা হয় ল্যাকটোজকে মিল্ক সুগার। এই যে টার্মগুলো আমি বলে দিচ্ছি এগুলো সাধারণত নোট করে নেবেন, আমি আর লিখিনি। সাধারণত খুব ইজি এবং প্রত্যেকটা বইতে আপনারা পেয়ে যাবেন। এগুলো পড়তে হয়, এগুলো এখান থেকে কিন্তু প্রিলিমস এবং মেন্সে কোশ্চেন আসে। নেক্সট রয়েছে স্টার্চ। তো স্টার্চের সংকেত কি? স্টার্চের সংকেত হচ্ছে C6H10O5 হোল N, অর্থাৎ C6H
10O5 এর গুণিতক আকারে কিন্তু বাড়তে থাকে। এনের মান যদি 1 হয় তাহলে স্টার্চের সংকেত হয়ে যাবে C12H20O10, এইভাবে কিন্তু স্টার্চের আকার বাড়তে থাকে। তো এটা সাধারণত সেরেলস, রুট, টিউবার্স এবং কিছু কিছু ভেজিটেবলে কিন্তু এগুলো পাওয়া যায়। আর ডাইজেশনে এটা কিন্তু মল্টোজ দেয় এবং কিছু ডিকম্পোজেস দেয় গ্লুকোজের। আর এটা কিন্তু একটি পলিমার অফ গ্লুকোজ, এটা গ্লুকোজের একটা পলিমার, মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এখানে মনে রাখবেন এটা সাধারণত দুটি উপাদান দিয়ে তৈরি, কী কী? অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন, যার মধ্যে অ্যামাইলোজ হচ্ছে ওয়াটার সলিউবেল এবং অ্যামাইলোপেকটিন এটা ওয়াটার ইনসলিউবেল, অর্থাৎ ওয়াটার সলিউবেল অর্থ জলে দ্রাব্য এবং অ্যামাইলোপেকটিন যেটি জলে অদ্রাব্য, মনে রাখবেন। আর এটা সাধারণত ফুড রিজার্ভে কিন্তু ইউজ করা হয়, প্ল্যান্টের ফুড রিজার্ভে ইউজ করা হয়। নেক্সট আমাদের রয়েছে সেলুলোজ। সেলুলোজের সংকেত কি? স্টার্চের সংকেত এবং সেলুলোজের সংকেত কিন্তু একেবারে এক, C6H10O5 এনের মান যত আকারে বাড়তে থাকবে, এনের মান যদি 2 হয় তাহলে C12H20O10 হয়ে যাবে। আর এটা সাধারণত প্ল্যান্টে পাওয়া যায়, আর সাধারণত এটা শাটার প্রুফ গ্লাস তৈরিতে কিন্তু ইউজ করা হয়। এবং নেক্সট রয়েছে গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন অ্যানিমাল বডিতে থাকে, কার্বোহাইড্রেট আর স্টোরড অ্যাজ গ্লাইকোজেন। আমাদের যে কার্বোহাইড্রেট এটা কিন্তু স্টোর হয়ে থাকে কী হিসেবে? গ্লাইকোজেন হিসেবেই কিন্তু এটা স্টোর হয়ে থাকে। তো এটাকে বলা হয় অ্যানিমাল স্টার্চ। গ্লাইকোজেনকে বলা হয় অ্যানিমাল স্টার্চ, তার কারণ হচ্ছে কার্বোহাইড্রেট আর স্টোরড অ্যাজ গ্লাইকোজেন। ইম্পর্টেন্ট, যখন আমাদের বডির গ্লুকোজের দরকার হয় তখন এনজাইম কিন্তু এই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এটা হরমোনের চ্যাপ্টারেও কিন্তু আমরা পড়ব। তার আগে এখনই আমরা কিছুটা জেনে নিই। আমি আরেকবার রিপিট করছি, গ্লাইকোজেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যানিম্যাল বডিতে পাওয়া যায়, আর কার্বোহাইড্রেট কিন্তু গ্লাইকোজেন হিসেবে আমাদের বডিতে কিন্তু স্টোর হয়ে থাকে। এবার আমাদের বডির যখন গ্লুকোজের প্রয়োজন হয়, গ্লুকোজ যখন আমাদের বডিতে কমে যায়, তখন এর যে এনজাইম এটা কিন্তু গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। আজ আমরা দেখব এনজাইমও, আজকে আমরা দেখব। এই রিলেটেড আমরা কিছু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখে নেব, তারপরে আমরা যাব আজকে আমাদের ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেটের প্রয়োজনীয়তা দেখে নেব। তার আগে আমরা একটু দেখে নেব কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেখান থেকে কোশ্চেন আসতে পারে। 1 নম্বর বলছে, দেখুন, ফ্রুক্টোজ ইজ মাচ সুইটার দ্যান সুক্রোজ, অর্থাৎ ফ্রুক্টোজ কিন্তু সুক্রোজের থেকে বেশি মিষ্টি। ফ্রুক্টোজ সুক্রোজের থেকে বেশি মিষ্টি। নেক্সট বলছে, দেখুন, স্টার্চ গিভস ব্লু ভায়োলেট কালার উইথ I2 সলিউশন। এটা 12 নয়, I2 সলিউশন। এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে বিজ্ঞানের মধ্যে এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, তো সেহেতু আমি আলাদা করে তুলে দিলাম। স্টার্চ গিভস ব্লু ভায়োলেট, অর্থাৎ স্টার্চকে যদি I2 সলিউশনে ফেলা হয় বা I2 আয়োডিন সলিউশনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কিন্তু আমরা ব্লু ভায়োলেট কালার পেয়ে যাব। আর নেক্সট বলছে, দেখুন, সেলুলোজ। সেলুলোজ ইজ নট ডাইজেস্টিবল বাই হিউম্যান ডিউ টু ল্যাক অফ সেলুলোজ এনজাইম। তো মানুষের দেহে কিন্তু কোনো রকম সেলুলোজকে ভাঙার জন্য এরকম কোনো কিন্তু এনজাইম না থাকার কারণে সেলুলোজ আমাদের বডিতে ডাইজেস্টেবল নয়, অর্থাৎ সেলুলোজকে আমরা গ্রহণ করতে পারি না বা পাচন করতে পারে না। আমাদের যে পাচনতন্ত্র সেটা কিন্তু সেলুলোজকে পাচন করতে পারে না, তার কারণ হচ্ছে সেলুলোজকে ভাঙার মতো কোনো এনজাইম নেই। তো এই এনজাইম কোথায় থাকে? এই এনজাইম স্টোমাকে থাকে। গরু, তারপর হরিণ, এই টাইপের প্রাণীদের কিন্তু স্টোমাকে এই টাইপের এনজাইম থাকে। আর সেলুলোজ নিয়ে যখন বললাম, আমার একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট মনে পড়ে যাচ্ছে, কটন উল। আমরা যে কটন উল ইউজ করি, এই কটন উল কিন্তু তৈরি হয় কটন প্ল্যান্ট থেকে বা কটন গাছ থেকে, তুলোর গাছ থেকে। তো এই গাছগুলো কিন্তু সেলুলোজ দিয়েই তৈরি, মনে রাখবেন, ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। তো এই ছিল আমাদের কিছু কমন কার্বোহাইড্রেট। এবার কার্বোহাইড্রেটের কিছু আমি ব্যবহার বলে দিচ্ছি, কার্বোহাইড্রেটের কিছু ব্যবহার। তার আগে আমি বলে দিই কার্বোহাইড্রেটের গঠন কী নিয়ে। দেখুন, কার্বোহাইড্রেট সাধারণত 1:2:1 অনুপাতে রয়েছে এবং এর মধ্যে রয়েছে কি কি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ 1 কার্বন, 2 হাইড্রোজেন এবং 1 অক্সিজেন নিয়েই কিন্তু এই যে কার্বোহাইড্রেট গঠিত। আর এই কার্বোহাইড্রেট হলো তাৎক্ষণিক ও দ্রুত শক্তির উৎস, আর এরা কিন্তু নিউক্লিক অ্যাসিডও তৈরি করে। আর একটি পূর্ণাঙ্গ মানুষের পার ডে 450 থেকে 600 গ্রাম কার্বোহাইড্রেটের প্রয়োজন হয়, না হলে কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষের দেহর গঠন কিন্তু ঠিক থাকবে না, তার বিভিন্ন রকম ডেফিসিয়েন্সি ডিজিজ ঘটবে।
আর নেক্সট বলছে দেখুন ফুড উইদাউট প্রোটিন। তো মানুষের ক্ষেত্রে জৈব প্রোটিন গ্রহণ না করেও কিন্তু শুধুমাত্র এই যে স্টার্চ সমৃদ্ধ খাদ্য গ্রহণ বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করেও সুস্থ শরীরে বেঁচে থাকা যায়। কারণ অনেকেই দেখবেন এখন অনেকেই আছেন দেখবেন ভেজ আছেন, তো তারা কীভাবে তাদের প্রোটিনের চাহিদা মেটায়। তো সাধারণত এই যে কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য খেয়েও কিন্তু প্রোটিনের চাহিদা মেটানো যায়, সেই জন্যেই কিন্তু কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন ব্যতীত খাদ্য। কার্বোহাইড্রেট কী কী বলা হয়? প্রোটিন ব্যতীত খাদ্য কিন্তু এই জন্য কার্বোহাইড্রেটকে বলা হয়। আর কার্বোহাইড্রেটের কারণে বিভিন্ন রকম আমরা র মেটেরিয়াল পাই, এর যে ইম্পর্টেন্স বা কাজ গুরুত্ব যদি আমাদের কোশ্চেন আসে তো আসতেই পারে, একটা কোশ্চেন আসতেই পারে এর বলে দেবে যে এই চারটির মধ্যে কোনটি কার্বোহাইড্রেটের কাজ নয়, অপশান দিয়ে দেবে। তো আমি বলে দিচ্ছি ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট। এরা কিন্তু র মেটেরিয়াল প্রোভাইড করে আমাদের দৈনন্দিন জীবনে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেমন কটন ফাইবার একটু আগেই বললাম, তারপর বেভারেজের ক্ষেত্রে, তারপর সেলুলোজ ইন দ্য ফর্ম অফ উড ইজ ইউজ ইন মেকিং ফার্নিচার। তো সেলুলোজ কিন্তু আমরা বিভিন্ন উডের ফার্নিচার তৈরি করতে ইউজ করি। তারপর এগুলো মলিকিউল স্টোরেজের ক্ষেত্রে ইউজ করা হয় স্টার্চ, প্ল্যান্ট অ্যান্ড গ্লাইকোজেন ইন অ্যানিম্যালসের ক্ষেত্রে, যেমন আমি একটু আগেই বললাম আমাদের দেহের গঠনের ক্ষেত্রে কিন্তু এই যে কার্বোহাইড্রেটের ভূমিকা প্রবল। গ্লাইকোজেনের এক্সাম্পল দিলাম, গ্লাইকোজেন একটি কার্বোহাইড্রেট। গ্লাইকোজেন আমাদের দেহে কার্বোহাইড্রেটকে সঞ্চয় করে রাখে, যখন গ্লুকোজের প্রয়োজন হয় তখন কিন্তু গ্লাইকোজেনের যে উৎসেচক, গ্লাইকোজেন ভঙ্গকারী যে উৎসেচক সেটা ভেঙে তখন গ্লাইকোজেনকে ভেঙে দেয়, তখন সেটা গ্লুকোজে পরিণত হয়। তো এই হলো আমাদের আজকের কার্বোহাইড্রেট। নেক্সট আছে আমাদের প্রোটিন। আজকে আমরা প্রোটিন দেখব, প্রোটিনের সাথে আমরা এনজাইমও দেখে নেব। তো প্রোটিন কিন্তু খুব সহজ একটি চ্যাপ্টার। তো প্রথমেই আমরা বলে দেবো, দেখুন এখানে মাছ রয়েছে, মাংস রয়েছে, এই টাইপের উপাদান এগুলোই কিন্তু সাধারণত প্রোটিন। সোয়াবিন, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রোটিন থাকে। সোয়াবিন, কিছু কিছু ডালে প্রচণ্ড পরিমাণ প্রোটিন থাকে, তার সাথে মিট, মাছ, মাংস, এগুলোতে প্রোটিনের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি থাকে। তো প্রোটিন হলো কিন্তু একটি অ্যামাইনো অ্যাসিডের লম্বা শৃঙ্খল, যা আমাদের শরীরের কিন্তু বিল্ডিং ব্লকস, সেই জন্যে প্রোটিনকে বলা হয় বিল্ডিং ব্লকস। এপাশে আমি লিখেছিলাম বিল্ডিং ব্লকস, এই যে বিল্ডিং ব্লকস বলা হয়। তো আমাদের শরীরের প্রায় 75% কিন্তু প্রোটিন দ্বারা তৈরি হয়েছে, এবং প্রোটিনের মূল উৎস হলো মাছ, মাংস ইত্যাদি। কিন্তু মনে রাখবেন প্রোটিনের তাপন মূল্য খুব বেশি 9.4%, কিন্তু ফ্যাটের তুলনায় কম। প্রোটিনের তাপন মূল্য 9.4% হতেই পারে, 4 কিলো ক্যালোরি হতেই পারে, তবুও কিন্তু প্রোটিনের তাপন মূল্য ফ্যাটের তাপন মূল্যের থেকে কম, তার কারণ ফ্যাটের তাপন মূল্য সবচেয়ে বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন 75% প্রোটিন অপার বডি, আমাদের বডি কিন্তু 75% প্রোটিন দিয়েই গঠিত। তো এই যে প্রোটিন, এই টার্মটা প্রথম কে ইউজ করেন? বিজ্ঞানী মুলার, MULLER মুলার 1838 সালে এই টার্মটা কিন্তু প্রোটিন ইউজ করেন। আর এছাড়াও যে বার্জেলিয়াস এই প্রোটিন শব্দটি প্রথম ব্যবহার করেন। পার্থক্য দুটো বুঝে রাখুন, 1838 খ্রিস্টাব্দে প্রোটিন টার্মটা প্রথম কয়েন করেন মুলার, এবং যে বার্জেলিয়াস কিন্তু প্রোটিন শব্দটি প্রথম ব্যবহার করেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো একটি আসতে পারে। আর প্রোটিন হলো এমন একটি জটিল যৌগ যা 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড দ্বারা নির্মিত। আর প্রোটিন কী দিয়ে গঠিত? প্রোটিন নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, প্রোটিন নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই ইম্পর্টেন্ট উপাদান নিয়ে কিন্তু প্রোটিন গঠিত। আর এখানে একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে দিই, প্রোটিন সিনথেসিসের জন্য কিন্তু N2 আবশ্যক। N2 গ্যাস ছাড়া, নাইট্রোজেন গ্যাস ছাড়া প্রোটিন সিনথেসিস সম্ভব নয়। এর আগে প্রিভিয়াস ইয়ার্সে WBCS মেন্সে পরীক্ষায় কোশ্চেন এসেছে প্রোটিন সিনথেসিসের জন্য কোন গ্যাস লাগে, আর NTPCতে এই বছরেই কোশ্চেন এসেছে প্রোটিন সিনথেসিসের জন্য কোন গ্যাসের প্রয়োজন হয়। সঠিক উত্তর হবে N2 গ্যাস প্রোটিন সিনথেসিসের জন্য ইউজ করা হয়। তো প্রোটিনের যখন পাচন হয় তখন কিন্তু প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আকারে ভাঙে, এবং তারপরে সেটার কিন্তু পাচন হয়। নাহলে কিন্তু প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হিসেবে না ভাঙলে তার কিন্তু পাচন সম্ভব নয়। আর প্রোটিনের স্ট্রাকচারাল ইউনিট যদি বলা হয় তাহলে কিন্তু সেটা হবে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড, এটা কিন্তু প্রোটিনের স্ট্রাকচারাল ইউনিট। তো খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা একটু দেখে নেব প্রোটিন সম্পর্কে আরও কিছু ফ্যাক্ট, এবং তার আগে প্রোটিনের তাপন মূল্য আমি একটু আগেই বললাম। আচ্ছা, আমি এখানে একটি কারেকশন করে দেবো, 9.4 কিলো ক্যালোরি, এটা কিন্তু প্রোটিনের তাপন মূল্য নয়, এটা ফ্যাটের তাপন মূল্য। আমি ভুল করে 9.4 লিখে ফেলেছি, এটা 4.1 হবে। 4.1 কিলো ক্যালোরি, এটা কিন্তু আমাদের প্রোটিনের তাপন মূল্য। সাধারণত ফ্যাটের তাপন মূল্য হচ্ছে 9.4 কিলো ক্যালোরি। ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে স্ট্রাকচারাল ইউনিট, আমরা একটু আগেই বললাম অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কিন্তু স্ট্রাকচারাল ইউনিট, এবং এর সাথে আমাদের আরও কিছু তথ্য জেনে নিতে হবে, যেমন প্রোটিন সম্পর্কে। প্রোটিন
এই যে প্রোটিন, এটা অ্যামিনো অ্যাসিড দিয়ে সাধারণত গঠিত হয়, কিন্তু অ্যামিনো অ্যাসিডের মধ্যে ভাগ রয়েছে অনেক রকম। যেমন অ্যামিনো অ্যাসিড হলো একটা বিশেষ ধরনের জৈব অ্যাসিড, এতে কিন্তু কমপক্ষে একটি অ্যামাইনো NH2 এবং একটি কার্বক্সিল COOH মূলক থাকে। আর অ্যামিনো অ্যাসিড প্রোটিনের গঠনগত একক যেটা এক্ষুনি বললাম, এই অ্যামিনো অ্যাসিড আবার দুভাগে বিভক্ত। একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড এবং একটি সাধারণ অ্যামিনো অ্যাসিড। তো এর মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাদেরকে বলবো আমরা? তো যেসব অ্যামাইনো অ্যাসিড প্রাণীদের দেহে সংশ্লেষিত হয় না, কিন্তু তারা দেহের বিভিন্ন জৈবিক কাজে অত্যন্ত প্রয়োজনীয় এবং যারা খাদ্যের মাধ্যমে বাইরের থেকে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, তাদেরকেই কিন্তু বলা হবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তো এর এক্সাম্পল যদি আমরা দিই তাহলে কী হবে? লাইসিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, থ্রিওথিন, ট্রিপ্টোফ্যান, এগুলো কিন্তু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে। তো এগুলো অ্যামিনো অ্যাসিড আমাদের তেমন গুরুত্বপূর্ণ নয় বলতে, শুধুমাত্র আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড দেখে নিলেই হবে। তো এর ইম্পর্টেন্স একটু দেখে নিলে হবে, বাকিগুলো আমাদের লাগবে না। কিন্তু আমাদের প্রোটিনের ডেফিসিয়েন্সি ডিজিজ অবশ্যই জানতে হবে। প্রোটিনের অভাবে কিন্তু দুটো রোগ হয়, একটি কোয়াশিয়রকর এবং একটি ম্যারাসমাস। এই যে দেখুন কোয়াশিয়রকরের এক্সাম্পল, এই যে হচ্ছে ম্যারাসমাসের এক্সাম্পল। তো প্রোটিনের যদি ডেফিসিয়েন্সি ঘটে তাহলে কিন্তু দুই ধরনের রোগ হতে পারে, একটি হচ্ছে কোয়াশিয়রকর এবং 2 নম্বর হচ্ছে ম্যারাসমাস। তো প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজও কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট। তার আগে প্রোটিনকে কী কী ভাগে ভাগ করা যায় সেটা বলবো। আমি যেহেতু বলে দিলাম একটু আগে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, নন এজেন্টিয়াল অ্যামাইনো অ্যাসিড, এই শব্দটা কিন্তু আমাদের ইউজ করা একেবারেই ঠিক নয়, কারণ এই অ্যামাইনো অ্যাসিডগুলোও কিন্তু মানব শরীরের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ, কিন্তু আগেরটার মতো নয়। সেই জন্য কিন্তু আমাদের এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বলা হয় অনাবশ্যক বা নন এজেন্টিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো এই যে নন এজেন্টিয়াল অ্যামাইনো অ্যাসিড, এটা আমাদের প্রাণীদেহে সংশ্লেষিত হয়, কিন্তু এজেন্টিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের প্রাণীদেহে সংশ্লেষিত হয় না। তো প্রোটিনেরও প্রকারভেদ রয়েছে, সেগুলো ইম্পর্টেন্ট নয়, আমি তাও টার্ম করে দিচ্ছি। প্রোটিনকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সিম্পল প্রোটিন বা সাধারণ প্রোটিন, 2 হচ্ছে কনজুগেট প্রোটিন বা সংযুক্ত প্রোটিন, আর 3 নম্বর হচ্ছে ডিরাইভ প্রোটিন বা উদ্ভূত প্রোটিন। তো এই হচ্ছে প্রোটিনের 3টি ভাগ। আর আমাদের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমি যেটা বলে দিলাম, 100 থেকে 150 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয় পার ডে। আমাদের 100 থেকে 150 গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। আর এই যে অ্যামাইনো অ্যাসিডকে বললাম প্রোটিনের গঠনগত একক, এই অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। তার কারণ হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডে সব অপরিহার্য প্রোটিন বর্তমান থাকে, অর্থাৎ যে কোনো অ্যামাইনো অ্যাসিডে কিন্তু সমস্ত ধরনের যে প্রোটিনের উপাদান সেগুলো কিন্তু অবস্থান করে। আর এই যে আমি দেখালাম কোয়াশিয়রকর প্রোটিনের অভাবে কী কী রোগ হয়, কোয়াশিয়রকর এটা কিন্তু প্রোটিনের অভাবজনিত রোগ। আর এর ফলে কী প্রবলেম হয়? এর ফলে লিভার ফুলে যায়। দেখুন এই বাচ্চাটা, দেখুন লিভার একেবারে ফুলে গেছে এবং কম বয়সী যেসব শিশু, 1 বছরের কম বয়সী যে কোনো শিশুদের কিন্তু এটা হতে পারে, সেই জন্য তাদের পুষ্টির এবং প্রোটিনের খুব বেশি দরকার। আর 2 নম্বর হচ্ছে ম্যারাসমাসও কিন্তু একটি পুষ্টিগত পদার্থ, যেটা হলো প্রোটিন, তার অভাবের ফলেই হয়। আর এটা সাধারণত 6 মাস থেকে 3 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগ দেখা যায়। তো এই হলো আমাদের প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড আমরা দেখে নিলাম। এরপরে আমরা একবার এনজাইমটা দেখে নেব। এনজাইম সাধারণত আমরা 2টি ভাগে ভাগ করেছি। দেখুন এনজাইম সাধারণত আমাদের খাদ্য পাচনের ক্ষেত্রে খুব বেশি হেল্প করে। উৎসেচক হলো এনজাইমের বাংলা টার্ম। তো এর উৎস দেখব আমরা, সাবস্ট্রেটের নাম দেখব এবং এর ফলে কি তৈরি হয় সেটা আমরা দেখে নেব একটা স্লাইডে। আর একটা স্লাইডে কিছু ইম্পর্ট্যান্ট এনজাইমের নাম দেখব এবং তার ইউজেসগুলো দেখে নেব। তো এনজাইম, এই দুটো স্লাইড দেখলে আমাদের কিন্তু এনজাইমটা টোটালি কভার হয়ে যাবে। আপনারা খাতায় নোট করে নিতে পারেন অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অবশ্যই আমি এটার PDF দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তো প্রথমেই দেখুন, কার্বোহাইড্রেট বিশ্লিষ্টকারী উৎসেচক 3টে ভাগে আমরা ভাগ করব। একটি হলো অ্যামাইলোলাইটিক এনজাইম, যেটা কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করে। আরেকটি হলো প্রোটিওলাইটিক, যেটা প্রোটিনকে ভঙ্গ করে। আরেকটি হলো লাইপোলাইটিক, যেটা ফ্যাটকে ভঙ্গ করে। তো কার্বোহাইড্রেটকে ভাঙে কোন কোন উৎসেচক বা এনজাইম? যার মধ্যে আছে টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ, এগুলো রয়েছে। এর উৎস কি? টায়ালিনের উৎস হচ্ছে লালা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, আর এটা শ্বেতসারকে ভেঙে মল্টেজে পরিণত করে। অ্যামাইলেজ অগ্নাশয় ও আন্ত্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে শ্বেতসারকে ভেঙে মল্টেজে পরিণত করে। সুক্রেজ আন্ত্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। ল্যাকটেজ আন্ত্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে ল্যাকটোজ এবং গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। মল্টেজ
লালা গ্রন্থি, অগ্নাশয় ও আন্ত্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয় মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। এরপর আমরা প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক, এই যে উৎসেচক বা এনজাইম, সবচেয়ে ইম্পর্টেন্ট যে এনজাইম সেগুলো হচ্ছে প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক। সাধারণত পরীক্ষায় এগুলোই আসে। তো এগুলো অল্প কয়েকটি রয়েছে, তার মধ্যে প্রথম তিনটি বেশি ইম্পর্টেন্ট: পেপসিন, রেনিন এবং ট্রিপসিন। পেপসিন, রেনিন এবং ট্রিপসিন, যার মধ্যে পেপসিন এবং রেনিন পাক গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং পেপসিনের মধ্যে প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে এবং রেনিন দুগ্ধ প্রোটিনকে ভেঙে কেসিনে পরিণত করে। ট্রিপসিন অগ্নাশয় থেকে উৎপন্ন হয় পেপটোনকে ভেঙে পেপটাইডে পরিণত করে। ইরিপসিন বাদ দেওয়া যেতে পারে, না পড়লে অসুবিধে নেই। ইরিপসিন আন্ত্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে পেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে এবং ফ্যাট বিশ্লিষ্টকারী উৎসেচকের মধ্যে এটাকে এখানে আছে লাইপেজ। তো লাইপেজ পাক গ্রন্থি, অগ্নাশয় ও আন্ত্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। তো আমি এটা ক্লিয়ার করে দেবো পেজটা। তারপরে আমি আমার নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমরা কিছু ইম্পর্টেন্ট এনজাইম তার ইউজেসগুলো দেখে নেবো, যার মধ্যে প্রথমে রয়েছে জাইমেজ এনজাইম। এটা বলছি দেখো, ইন দ্য ফর্মেশন অফ ইথাইল অ্যালকোহল ফ্রম গ্লুকোজ। গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল তৈরিতে কিন্তু এটা ইউজ করা হয়, জাইমেজ এনজাইম। নেক্সট রয়েছে ডায়াস্টেজ এনজাইম, এটা ইন দ্য ফর্মেশন অফ মল্টোজ ফ্রম স্টার্চ। স্টার্চ থেকে মল্টোজ তৈরিতে সাহায্য করে। তারপর রয়েছে মাইকোড্রুমি অ্যাসিটি, লাগবে না এটা। ইনভার্টেজ এনজাইম, তবু আমি বলে দিচ্ছি মাইকোড্রুমি অ্যাসিটি, এটা ইন দ্য প্রোডাকশন অফ ভিনিগার ফ্রম সুগার বিট। সুগার বিট থেকে ভিনিগার তৈরিতে হেল্প করে। তারপর ইনভার্টেজ এনজাইম, এটা কিন্তু ইন দ্য প্রোডাকশন অফ গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ ফ্রম সুগার কেন। সুগার কেন থেকে বা আখ থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরিতে সাহায্য করে। নেক্সট ল্যাক্টোব্যাসিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মিল্ক থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে। নেক্সট রয়েছে পেপসিন, এটাও ইম্পর্টেন্ট, ইন দ্য ডিকম্পোজিশন অফ প্রোটিন ইন্টু সিম্পলিয়ার অ্যামিনো অ্যাসিড ইন স্টোমাক। একটু আগে আমরা দেখলাম। ইরিপসিন এনজাইম একটু আগে আমরা দেখলাম। তারপর ট্রাইপসিন এনজাইম, এটাও দেখলাম। নিচে রয়েছে দেখুন রেনিন। রেনিনও কী কাজে ইউজ করে? এসেন্টিয়াল ফর দ্য ডাইজেশন অফ মাদার্স মিল্ক ইন ইয়োর ম্যামালস, ইন ইয়ং ম্যামালস। এটা একটু দেখে নিলাম। আলফা অ্যামাইলেজ, ইন দ্য প্রোডাকশন অফ সুইট সিরাপ ফ্রম কর্ন স্টার্চ। কর্ন স্টার্চ থেকে সুইট সিরাপ তৈরি করতে ইউজ করা হয়। ইউরিয়াস, এটা কিন্তু CO2 এবং H2 ট্রান্সফরমেশনে সাহায্য করে। ইউরিয়া থেকে CO2 এবং H2 তৈরিতে সাহায্য করে। অ্যামাইলেজ, ইন দ্য ট্রান্সফরমেশন অফ স্টার্চ টু আলফা গ্লুকোজ, এটা স্টার্চ থেকে আলফা গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। নেক্সট রয়েছে নিউক্লিয়াস, এটা রয়েছে দেখুন RNA এবং DNA থেকে এটা নিউক্লিওটাইডস তৈরিতে সাহায্য করে। নেক্সট রয়েছে কার্বনিক অ্যানহাইড্রেটস, তলার দিক থেকে আমরা দেখছি এখানে, এটা ট্রান্সফরমেশন অফ H2CO3 থেকে H2 এবং CO2 তৈরিতে সাহায্য করছে। তো এইগুলো হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট এনজাইমের এক্সাম্পল। আমরা যদি এগুলো একবার থেকে দুবার চোখ বুলিয়ে নিই তাহলে কিন্তু পরীক্ষায় আসলেই আমরা ক্র্যাক করতে পারবো, ক্লিক করতে পারবো। যদি মুখস্থ নাও থাকে তবু কিন্তু আমরা অপশানের সাহায্যে কিন্তু ক্লিক করতে পারবো। তো এই হচ্ছে আজকে আমাদের দুটো ইম্পর্টেন্ট টপিক আমরা দেখে নিলাম। আজকে আমরা কী কী দেখলাম তাহলে? আমরা আজকে দেখলাম কার্বোহাইড্রেট, যার মধ্যে মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড দেখলাম। প্রোটিন দেখলাম, যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড এবং এনজাইম দেখলাম। নেক্সট আমরা ভিটামিন দেখবো। ভিটামিন আমরা একদিনে কমপ্লিট করবো এবং তারপরে আমরা ফ্যাট এবং তার সাথে যে পুষ্টিগত যে উপাদানগুলো বাকি থেকে যাবে সেগুলো একদিনে কভার করে নেব। তো মাত্র 3 দিনে আমরা এই ইম্পর্টেন্ট যে পার্ট, এটা নিউট্রিশন রয়েছে এবং এটা কিন্তু কেমিস্ট্রিতেও রয়েছে। কেমিস্ট্রিতে কী নামে রয়েছে? কেমিস্ট্রিতে সম্ভবত এটা ফুড কেমিস্ট্রি বলেই রয়েছে। যতদূর মনে পড়ছে চ্যাপ্টারটার নাম হচ্ছে ফুড কেমিস্ট্রি। এই চ্যাপ্টারের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, অথবা অন্য নামেও থাকতে পারে এই চ্যাপ্টারটা। তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছর কিন্তু কোশ্চেন আসে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।